আমাদের এমএসটি যে ছেলেটা মারা গেল, এই যে আর্মড কার্ড থেকে যে লাশটাকে ফেলে দিল, সেটা মনে থাকবে সারা জীবন। ছাত্র আন্দোলনে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে একদম 15 জুলাই থেকে আপনি সরগরম। এবং আমি যদি বলি যে আপনি কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাটাসও শেয়ার করেছিলেন সেই সময়টা, এবং সাবেক সরকার থাকাকালীন আপনি বলছেন যে চিঠিটাও আপনি পোস্ট করেছেন। তাহলে এবার এটা লিখছিলাম যে গরম পানি ঢেলে দিলে তো মানুষ মরলো কিভাবে হেলিকপ্টার থেকে, সেটা তখন শেখ হাসিনা তখন দেশে ছিলেন। গরম পানি ঢেলে দেওয়ার কিন্তু আরেকটা বিষয় সম্প্রতি চলছে, আপনি তো শুনছেন যে যারা বিপ্লবী ছাত্র ছিল তাদের মাথায় আলো আসবে, মারা খাবেই। হ্যাঁ আচ্ছা, এই বিষয়টা আপনার কেমন লাগছে যে দেখার পরে যে এই যে স্ক্রিনশটগুলো যে ভাইরাল হয়েছে, এগুলো দেখার পর মানে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কি বলার আছে? শিল্পী হিসেবে বলার আছে যে আপনি তো বুঝতেছেন যে আমি আপনি তো বললেন, নিজের মুখে বললেন যে আমি 15 তারিখ থেকে সরব ছিলাম, তাহলে আমার কেমন লাগতে পারে, উল্টা পথের পথিককে কেমন লাগতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন, তারপরে আপনি ওই গোষ্ঠীর শিল্পী হতে পারবেন। ছাত্র আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন সোশ্যাল মিডিয়াতে তেমনি রাজপথে আমরা দেখেছি। আসলে আপনি কোন এলাকায় ছিলেন তখন? আমি আমার নিজের বাসা এলাকাতে মিরপুর ডিএসসি ছিলাম। যে পরিমাণ আপনি স্ট্যাটাস দিচ্ছেন আর যে ভয়ঙ্কর স্ট্যাটাস দিচ্ছেন, সাধারণত যারা আসলে সেলিব্রিটি বা পরিচিত মুখ তাদেরকে তো আসলে ধরে ধরে ডিবি অফিসে ডাকা হচ্ছিল, বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছিল, আপনাকে এরকম কোনো কিছু বলা হয়নি? না, আমাকে কোনো এক কারণে 24 সালে ডাকা হয় নাই, আমি জানি না, ডাক পাওয়ার কথা ছিল কিন্তু ডাকে নাই আর কি। মানে আমার প্যারেন্টসরও কনসার্ন ছিল এটা নিয়ে, যে যেন এবার ডাকলে আবার প্যারা হবে, হ্যারাসমেন্টে যাব, আমার ভালো লাগে না জুনিয়র এই পুলিশদের পিছনে দৌড়াইতে, সেটা আমার আব্বার বক্তব্য। সো ওইটা একটা ঝামেলা ছিল। স্ট্যাটাস দিতে গেলে রিমুভ করাইছে আমাকে, দুই একটা লাইনে ওইটা করাইছে আমার আব্বা, যে দরকার নেই। এমন না যে সে ভীতু, তার মনে কথা হচ্ছে যে লোকজন তার বাঁচাতে যাবে না, সাফার তো তুমি আর আমি করবো, মানে আমরাই তো করবো, আমাদেরই তো ওয়েটিং রুমে বসে থাকতে হবে। পরে আমি তাকে বললাম যে ইনশাল্লাহ এবার লোকজন যাবে, মানে আমাকে নিয়ে যেতে পারবে না, সমস্যা নেই, ওই প্যারাটা হবে না। তবে কোথাও লুকানো লাগে নাই, নিজের বাসাতেই ছিলাম, কারফিউ টাইমে নিজের বাসাতে ছিলাম, ইন্টারনেটবিহীন জীবনও নিজের বাসাতেই ছিলাম। আর ডিএইচএসে যখন রাজপথে নামছি শুধু একটাই জায়গায়, সত্যি বলতে ডিএইচএসে, কারণ আমাদের এলাকাতে মাইকিং করা হয়েছিল যেটি ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এরিয়া, দয়া করে এখানে কেউ মিছিলে আসবেন না। তো ওইটার ডাকে আমরা খুবই ভালোভাবে সাড়া দিয়ে ওটার বিপরীতে আমরা নেমে গেছি আর কি। আমাদের যতজন ইউটিউবার বা যতজন টিভি অ্যাক্টররা ডিএইচএস থাকে, আমাদের আর্মি কিড যারা, সবাই কারোর সাথে যোগাযোগ করা ছাড়াই মাঠে ছিল। মানে আমার সৌভিকদের সাথে রাস্তায় দেখা হয়েছে, তামিমের সাথে রাস্তায় দেখা হয়েছে, আমরা মানে ফেসবুকে চ্যাট করে নিচে নামি নাই। পরের দিয়ে আমার আব্বা আমার সাথে মিছিল ছিল, কারণ 3টা জায়গায় খুব মারামারি হচ্ছিল। মিরপুর 10 আমার ফ্রেন্ডরা যে 2 জায়গা ছিল, ছোট ভাইরা যে 2 জায়গা ছিল, ম্যাঙ্গো স্কোয়াড মেম্বাররা যে জায়গা ফাইট করতেছিল, মিরপুর 10 আর হচ্ছে ইসিবি চত্বর আর ডিএইচএস। আপনার কোনো ডিএইচএস এর নাম শুনবেন না, শুধু মিরপুর ডিএইচএস অনেক অ্যাগ্রেসিভ রোল প্লে করছে এই আন্দোলনের সময়। পুরো মিরপুর কিন্তু বেশ উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল। পরিমাণে মানুষ দমন করার জন্য মানুষকে কম গান ফায়ার করা হয় না এখানে, এবং প্রচুর পরিমাণে মানুষও মারা গেছে। আমি যতটুকু জানি আপনি তো একজন এমএসটি স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমাদের এমএসটি যে ছেলেটা মারা গেল, এই যে আর্মড কার্ড থেকে যে লাশটাকে ফেলে দিল, সেটা মনে থাকবে সারা জীবন। শুধু তাই নয়, আপনার পাশেই যে বিউপি, সেখানে কিন্তু মুগ্ধ সহ এটাই আর কি। আরো অনেকের। সো আমি এই কারণে তো আসলে সক্রিয় ছিলাম, যে মানবিক দিকটা হারাই গেলে তারা কোনো কারণে রাষ্ট্র নায়ক থাকার ক্ষমতা রাখে না।